স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুন্ডু। আপিল বিভাগের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেয়। রায়ে নির্বাচন কমিশনকে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সাথে দলটি নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানায় সর্বোচ্চ আদালত। এই বিষয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, কি বললেন জামায়াত এবং ইসির আইনজীবীরা, জানাবেন। আসলে দেখুন, যখন রায়টি ঘোষণা হচ্ছিল তখন প্রধান বিচারপতির নেতৃত্বে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের বিচারপতির যে আপিল বেঞ্চ, তখন আমরা গণমাধ্যম কর্মীরা সেখানেই ছিলাম। আমরা শুনেছি যে উনি যে রায়ের যে আপিল করেছিলেন সেই রায়টি তারা মঞ্জুর করেছেন। তার মাধ্যমে 2013 সালের আগে পর্যন্ত জামায়াতে ইসলামীর যে নিবন্ধন যেভাবে ছিল সেভাবেই কার্যক্রমটি চলবে সেটি তারা বলেছেন। আর তারপরেই আইনজীবী জামায়াতে ইসলামের আইনজীবী যে শিশির মনি, তিনি মিডিয়ার মাধ্যমে কথা বলছিলেন। তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং বলছেন যে জামাতের মাধ্যমে তারা প্রতি বছরই আগে যখন নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা কোনো না কোনোভাবে তারা জনগণের ম্যান্ডেট পেয়েছেন এবং তারা আবারও জনগণের ম্যান্ডেট দেবে তাদেরকে, এবং তারা সংসদে যাবে এবং একটি প্রাণবন্ত সংসদ তারা দেশের জনগণ পাবে সেই প্রত্যাশা তারা করছেন। এবং তারা বলছেন যে এর মাধ্যমে জনগণের এক ধরনের রায় হয়েছে, তিনি সেটা বলছেন এবং জামাত তারা খুশি। এর মধ্যে নির্বাচন কমিশনের যে আইনজীবী তৌহিদুল ইসলাম, তার সাথেও আমাদের কথা হয়েছে। তিনি বলছেন যে আসলে তিনি রায়টি হাতে পাওয়ার পরেই তিনি নির্বাচন কমিশনে পৌঁছে দেবেন এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেবে। কিন্তু বারবার সাংবাদিকদের পক্ষ থেকে যে প্রশ্নটি করা হচ্ছিল যে তাদের প্রতীকের বিষয়টি কী হবে, যদিও জামাতের আইনজীবী তিনি বলছেন যে প্রতীকের বিষয়টি প্রধান বিচারপতি তিনি নির্দেশনা দিয়েছেন, রায়ে নির্দেশনা আছে যে বাকি কাজটুকু নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে অন্যান্য বিষয়। কিন্তু নির্বাচন কমিশন আইনজীবী তিনি বললেন যে এই রায়ের এই বিষয়টি ছিল না। এই বিষয়টিতে আমরা 2 আইনজীবীর কাছে দ্বিমত আমরা পেয়েছি, 2 ধরনের বক্তব্য আমরা পেয়েছি। তার মানে নির্বাচন কমিশনের রায়টি যখন পৌঁছাবে আসলে পরবর্তী সিদ্ধান্ত কী হতে পারে তাদের প্রতীকের বিষয়টি, সেটা হয়তো বিস্তারিত পরে জানা যাবে। তো প্রিয়া কুন্ডু, আপাতত এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। বিজন, ধন্যবাদ আপনাকে। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে। ট্রাইব্যুনালের অনুমতি পেলে জুলাই আগস্টের আলোচিত এই মামলাটির বিচার কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানায় রাষ্ট্রপক্ষ। এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। গত 12 মে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। রাষ্ট্রপক্ষ জানায়, তদন্ত প্রতিবেদনে মানবতা বিরোধী 5 অপরাধে শেখ হাসিনা জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত কর্মকর্তারা। জুলাই আগস্টে সংঘটিত প্রতিটি অপরাধের নেপথ্যে শেখ হাসিনার দায় রয়েছে বলেও দাবি করে প্রসিকিউশন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, এ বিষয়ে আর কোনো তথ্য পেলেন কিনা জানাবেন। প্রিয়া, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, কিছুক্ষণ আগে আমি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে সরাসরি কোনো তথ্য না জানলেও পরোক্ষভাবে যেটা জানতে পেরেছি, এরই মধ্যে ফরমাল চার্জের 5টি সেট কিন্তু কপি করার শেষ হয়েছে এবং সেই 5টি সেটকে চূড়ান্তভাবে বাইন্ডিং করে কিন্তু রেডি করা হচ্ছে। 12টার সময় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মেজুদ্দিনের নেতৃত্বে 3 সদস্যের যে বিচারিক প্যানেল, সেই বিচারিক প্যানেল কিন্তু ট্রাইব্যুনালে তাদের বিচারিক কার্যক্রম শুরু করবেন এবং তখনই চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশন টিম তারা চলে আসবেন। ইতিমধ্যে এই বিচার প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশনের 2টো ইউনিট কিন্তু মূল যে এজলাস, সেই এজলাসের ভেতরে গিয়েছে এবং আমরা জানি যে আজকে এই বিচারটি সরাসরি সম্প্রচারের একটি ব্যবস্থা নিয়েছে প্রসিকিউশন টিম এবং সেক্ষেত্রে মনে হচ্ছে যেটি ট্রাইব্যুনালও সেই আবেদনের সায় দেবে এবং এটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে যে কেন এই সরাসরি সম্প্রচারের উদ্যোগটি? 2টো বিষয় আসতে পারে, যেটি হচ্ছে পরোক্ষভাবে বোঝা গিয়েছে যে হয়তো কোনো শক্ত এভিডেন্স এসেছে প্রসিকিউশনের হাতে, তারা যাতে সেই শক্ত এভিডেন্সের মাধ্যমে এই বিচারের যে ক্রেডিবিলিটি, সেই ক্রেডিবিলিটি তারা প্রমাণ করতে চায়। দ্বিতীয়ত, এই বিচারটি নিয়ে শুধু দেশীয় না, আমরা দেখেছি আজকে আন্তর্জাতিক গণমাধ্যমের একাধিক কর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। তাদের কাছেও তারা দেখাতে চান যে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মানদণ্ডের ক্ষেত্রে প্রসিকিউশন টিম কোনো আপোষ করছে না এবং এই বিষয়গুলোর পাশাপাশি আজকে এই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন ট্রাইব্যুনালে পেশ করবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সেই প্রতিবেদনে তিনি বিগত সময়ের একেবারে সরকারের শুরু থেকে জুলাইয়ের 5 আগস্ট
আর জুলাই আগস্টের 5 আগস্টের পতন পর্যন্ত যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা সম্পর্কে রাষ্ট্রপক্ষের যে মূল্যায়ন, সেই মূল্যায়ন তুলে ধরবেন এবং সেই মূল্যায়নে এই যে 3 জন ব্যক্তি রয়েছেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং বিচারপতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই সাবেক আইজিপি, এদের কি ভূমিকা, সেই ভূমিকাগুলো হয়তো আজকে বিস্তারিতভাবে তুলে ধরবেন। এর মধ্য দিয়ে আজকে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে এবং সবশেষ এই যে তদন্ত প্রতিবেদন বা এই যে ফরমাল চার্জ, এটি আমলে নেওয়ার আবেদনের মধ্য দিয়েই কিন্তু চিফ প্রসিকিউটরের আজকের আবেদনটি শেষ হবে এবং পরবর্তীতে আরেকটি শুনানির জন্য তারিখ নির্ধারণ হবে। এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে প্রিয়া আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে অযৌক্তিক বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিশেষ করে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করা নেতারা এতে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের দাবি অন্তত 41টি দল ডিসেম্বরে নির্বাচনে সম্মত আছে, কেউ কেউ ডিসেম্বরের আগেই নির্বাচন চায়। কিছু ইসলামিক দল নির্বাচনের চেয়ে সংস্কারকে গুরুত্ব দিলেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জোর দাবি রয়েছে নেতাদের। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক দলগুলোর বড় চাওয়া হয়ে দেখা দেয় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের দাবি জোরালো হলেও প্রধান উপদেষ্টা জাপান সফরে বিএনপিকে ইঙ্গিত করে বলেন, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস একটা ইউনূস। এই প্রসঙ্গ ধরে গণমাধ্যমে চলছে নানা বিশ্লেষণ। বলা হচ্ছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ছিল 55টি। আগেই জামায়াতে ইসলামী সহ 5টির নিবন্ধন বাতিল হয়। নিবন্ধন বাতিল আছে আওয়ামী লীগের, অর্থাৎ 49টি নিবন্ধিত দলের বেশিরভাগই ডিসেম্বরে নির্বাচন চায়। এলডিপি ও গণফোরাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে এরই মধ্যে বিবৃতি দিয়েছে। আর বিএনপির মিত্র 12 দলীয় জোট ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে সংবাদ সম্মেলন করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাম জোট সহ 50টির বেশি দল এবছরের মধ্যেই নির্বাচন চাইছে, এমন তথ্য আছে গণমাধ্যমে। বিএনপির সাবেক মিত্র জামায়াতে ইসলামী সংস্কারকে গুরুত্ব দিলেও নির্বাচন অনুষ্ঠান রোজার আগে পরে, অর্থাৎ ফেব্রুয়ারি ও এপ্রিলে করার দাবিও রয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, বিএনপির সঙ্গে যুগপথে থাকা 41 দল ডিসেম্বরে নির্বাচন হতে সম্মত আছে। বিএনপি সহ প্রায় 41টা দল আমরা আন্দোলন করেছিলাম শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং তারা এখন ইনট্যাক্টই আছে। সবাই মনে করে যে ডিসেম্বরে ভোট হতে পারে। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, ডিসেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব, এমন কথা তারা আগে থেকেই বলছেন। কেন একটা দলকে তিনি সিঙ্গেল আউট করতে চাইলেন, এটাও আমার কাছে বোধগম্য হয়নি। এটা একটা দুটো দল ছাড়া বাকি প্রায় সকল রাজনৈতিক দল তারা কিন্তু ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। যে কয়েকটি ইসলামী দল নির্বাচনের চেয়ে সংস্কারে গুরুত্ব দিয়েছে, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব বলছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সংস্কারে গুরুত্ব দিলেও তারা নির্বাচনের রোডম্যাপ চাইছেন। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, সংস্কার করতে হবে, এরপর নির্বাচন করবে। কিন্তু কবে করবেন, এটা একটা রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত, যে আমি জানুয়ারিতে করব, ফেব্রুয়ারিতে করব বা মার্চে করব। নির্বাচন নিয়ে আলোচনা বাকবিতণ্ডার পরও কেন সরকার রোডম্যাপ ঘোষণা করছে না, এমন প্রশ্ন তুলে রাজনৈতিক দলের নেতারা বলছেন, এ নিয়ে বেশি দেরি হলে দলগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিবে, যার ফল ভালো হবে না। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন বাজেটে 3.5 লাখ টাকায় থাকছে ব্যক্তির করমুক্ত আয়সীমা। বার্ষিক 4.5 লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে 5% কর। নতুন বাজেটে খুব বেশি হেরফের নেই কোম্পানি আয়করে। অনলাইন কেনাকাটায় বসানো হয়েছে ভ্যাট, আর ভ্যাট বৃদ্ধিতে বাড়বে নির্মাণ সংস্থার ব্যয়ও। দাম বাড়বে সিগারেট, প্লাস্টিকের তৈরি গৃহস্থালী সামগ্রীর। ভ্যাট অব্যাহতি দেয়ায় দাম কমবে মোড়কজাত তরল দুধ, আইসক্রিম, দেশীয় ইলেকট্রিক পণ্য সহ বেশ কিছু পণ্যের। গেল কয়েক বছরের ধারাবাহিক মূল্যস্ফীতিতে জন আকাঙ্ক্ষা ছিল 2025-26 অর্থ বছরে খানিকটা বাড়ানো হবে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা, কিন্তু সে আশায় গুড়ে বালি। নতুন অর্থ বছরে 3.5 লাখই থাকছে এ সীমা। তবে আশ্বাস আছে 2026-27-এ 3,75,000 হওয়ার। যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের জন্য নতুন বাজেট আনছে দুঃসংবাদ। অনলাইন কেনাকাটায় 5% ভ্যাট 15% করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা।
এতে করে বাড়বে পণ্যের দাম। ওটিটি প্ল্যাটফর্মে ভ্যাট আরোপ করায় বাড়বে এ ধরনের বিনোদন ব্যয়ও। দাম বাড়বে সিগারেট, ব্লেড, তারকাটা, স্ক্রু, ইলেকট্রিক লাইন, হার্ডওয়্যারের। ব্যাংকে ৩ লাখ টাকা থাকলে নতুন অর্থবছর থেকে দিতে হবে না আবগারি শুল্ক। ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে আমদানি করা এলএনজিতে। ভ্যাট অব্যাহতি দেয়ায় দাম কমবে স্যানিটারি ন্যাপকিন, মোড়কজাত তরল দুধ ও কলমের। এছাড়া দেশীয় শিল্পকে উৎসাহ দিতে খানিকটা ভ্যাট অব্যাহতি দিয়ে বিশেষ সুবিধা দেয়া হয়েছে ২০৩০ সাল পর্যন্ত। আর তাতে আশা করা যায় দেশি ইলেকট্রনিক্স পণ্য, মোবাইল ফোন, সাবান, শ্যাম্পুর দাম কমবে। বিশেষ ভ্যাট অব্যাহতি মেলায় অ্যাম্বুলেন্স, হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ির দামও কমবে। কৃষি ও ঔষধ শিল্পের কাঁচামাল আমদানিতে বিশেষ শুল্ক ছাড় দেয়ায় কমতে পারে ওষুধের দামও। সোমবার বাজেটের এমন সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে তুলে ধরার কথা রয়েছে অর্থ উপদেষ্টার। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ট্রেনে ঈদ যাত্রা শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি যুক্ত হব তার সাথে। কামরুল, ঈদ যাত্রায় কোনো প্রকার যাত্রী ভোগান্তি হচ্ছে কিনা জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আসলে আজ থেকে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু ট্রেনে আগামীদের যে যাত্রা, সেই যাত্রা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি, আসলে সকাল থেকেই কিন্তু এখন পর্যন্ত 9টি ট্রেন ছেড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি, এবং সেই ট্রেনগুলো কিন্তু যথাসময়ে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেছে। এবং এখন আপনি যেই ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটি সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস। এটি আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে ছেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। আর পাশাপাশি ভোগান্তির যে বিষয়টি বলছিলেন, আসলে এখন পর্যন্ত কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে ভোগান্তির কোনো অভিযোগ পাইনি। তারা যেটি বলছেন যে যেহেতু আজকে ঈদযাত্রার দ্বিতীয় দিন, এখন পর্যন্ত তারা বেশ স্বস্তির সাথে যাত্রা করছেন, এবং এটি যদি ধারাবাহিকভাবে বজায় থাকে সেক্ষেত্রে তাদের এই ঈদযাত্রায় কিন্তু আসলে কোনো ধরনের ভোগান্তি হবে না। অর্থাৎ তারা কিন্তু কোনো ভোগান্তি ছাড়াই আসলে তারা তাদের গন্তব্যে যেতে পারবেন বলে ধারণা করছেন। আর এখানে আসার পরে আমি বেশ কিছু যাত্রীর সঙ্গে কথা বলেছি। তারা আসলে এবারের যে ঈদযাত্রা, অর্থাৎ আজকে ঈদযাত্রার যে দ্বিতীয় দিনের ঈদযাত্রা, কিন্তু তারা এখন পর্যন্ত সন্তুষ্টির কথাই জানাচ্ছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত কিন্তু তাদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। পাশাপাশি আমরা যেটি দেখতে পাই, ঈদ আসলে আসলে ট্রেনের শিডিউল বিপর্যয় এবং ট্রেনের শিডিউল বিলম্ব, এই ধরনের আসলে অভিযোগগুলো বিগত বছর আমরা দেখেছি। কিন্তু এই বছর আসলে এই ঈদযাত্রা আজকে দ্বিতীয় দিনে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ কিন্তু যাত্রীরা করেনি। তারা বলছেন যে তারা বেশ স্বস্তির সাথেই আজকের যে ঈদের যে দ্বিতীয় দিনের যে ঈদযাত্রা, সেই যাত্রায় তারা তাদের গন্তব্যে যেতে পারছেন। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ তথ্য। কামরুল, ধন্যবাদ আপনাকে। এবার দেখবেন CSRM এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায়। CSRM ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে নারায়ণগঞ্জ জেলায়। এই এলাকার মানুষের সমস্যা, সংকট, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আমরা কথা বলবো। আমরা শুরুতেই জানতে চাইবো যে নারায়ণগঞ্জের যে চাষারা শহরে যানজট কেমন, একটু বলবেন যে আপনাদের এই শহরে যানজট কেমন রয়েছে? মূলত বলতে গেলে এই শহর না, এই শহরের বাইরে চাষাড়ার বাইরেও যে পঞ্চবটি এবং 2 নাম্বার যে রেলগেটগুলো আছে, আমরা যদি উল্লেখযোগ্যভাবে দেখতে যাই, সকাল থেকে রাত পর্যন্ত এখানে যানজট থাকে। তো যানজটের কারণে সাধারণ মানুষের মধ্যে যে একটা ভোগান্তি, এই ভোগান্তিটা অনেক মানুষের ক্ষতিকর করে। কারণ ধরেন সকালবেলা অনেক মানুষ তাদের কর্মস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হয় একটা নির্দিষ্ট টাইমে যাওয়ার জন্য, কিন্তু দেখা যায় যানজটের কারণে তারা যেতে পারে না। তার আরেকটা পাশাপাশি তাদের আরেকটা কারণ হচ্ছে যে রাস্তার পাশে যে ফুটপাত বা হকারের যে দোকানগুলো, এগুলোর কারণে গাড়ি হয়তো দেখতে আমরা সরতে পারি। আমরা একটু জানবো যে যানজট আসলে
মানে এই শহরে যানজটটা কেন বেশি হচ্ছে, কেন মনে হচ্ছে? ট্রাফিক পুলিশ তো রয়েছে। আমরা যদি দেখি যে নারায়ণগঞ্জে কেন যানজট হচ্ছে, তাহলে আমরা দেখব যে আমাদের রাস্তাগুলি মোটামুটি সরু আছে এবং রাস্তার সকল পাশে ফুটপাত নাই, যেখানে ফুটপাত আছে সেগুলি হচ্ছে দখল হয়ে গেছে। আর আমরা যদি আরও একটা জিনিস দেখি যে অল্প একটু বৃষ্টিতেই হচ্ছে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার কারণেও যানজট সৃষ্টি হয় এই চাষাঢ়ার মধ্যে এবং পুরো নারায়ণগঞ্জের মধ্যেই। সংক্ষেপে জানবো নারায়ণগঞ্জে বেকারত্বের সংখ্যাটা কেমন, যদিও এটি একটি শিল্পনগরী? অবশ্যই বেকারত্ব শিল্পনগরী হিসেবে আশানুরূপ দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা সাম্প্রতিক সময়ে অনেকগুলো গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা। এই ক্ষেত্রে বেকারত্বটা দিন দিন অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, এটা কমানো উচিত বলে মনে করি। আর যানজটে যদি এক সেকেন্ডে একটা কথা বলি, চাষাঢ়ার যে মূল পয়েন্টটা, এই দুই পাশে কিছু গাড়ি স্টপেজ অলওয়েজ থাকে, এই গাড়িগুলোকে এখান থেকে মনে হয় সরানো উচিত, এটা শুধু রানওয়ের জন্য রাখা উচিত। আমরা একটু গ্যাস সংকট নিয়ে কথা বলবো, যে নারায়ণগঞ্জে গ্যাস সংকটটা কেমন, গ্যাস সংকট নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা আপনার? গ্যাস সংকটটা বর্তমানে কিছুটা কম, কিন্তু গ্যাসের যে পাইপ লাইনগুলি আছে প্রায় জায়গাতে বৃষ্টি হইলে কেন বুটবুট করে হয়, লিক হচ্ছে। আর একটা হচ্ছে অবৈধ অনেক গ্যাস লাইন আছে, যেমন এক বাড়িওয়ালা 3টা বৈধ নিছে, আবার দেখা যাচ্ছে 4টা চালায় বা 2টা চালায় অবৈধ। এটা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে তাদের যুগ সাদস্য এই কাজটা হচ্ছে। আমি বলতেছি এইটুকু যে গ্যাস সংকট দূর করতে হলে যে অবৈধ লাইনগুলি আছে এটা বৈধকরণের ব্যবস্থা করতে হবে। এবং আর কি সমস্যা রয়েছে আপনার? গ্যাস লাইনের মূলত সমস্যা হচ্ছে আমরা গ্যাসগুলো তো নিয়মিত পাচ্ছি না, মানে যে লাইন যে গ্যাস আছে সেটা পাচ্ছি না। তাছাড়া আমরা এলপিজি নির্ভর হয়ে গেছি, কিন্তু এলপিজির যে গ্যাসের দাম, সেই দামটাও আর কি কোনো নিয়ন্ত্রণ নাই সরকার বা প্রশাসনিকভাবে কোনো নিয়ন্ত্রণ হলে তাহলে হয়তো সাধারণ জনগণ কিছুটা স্বস্তি পেত। আর লাইন গ্যাস তো আমরা নিয়মিত পাই না। আর ওই যে ভাইজান যে বললো যে অবৈধ সংযোগ কথা, এটা আপনার ভুরি আছে, কিন্তু এটার ব্যাপারেও প্রশাসনিক কোনো নিয়ন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি না বা আমরা পাইও না। আর আমরা ঘরে যোগ করবো, আপনি আর কি যোগ করতে যাচ্ছেন? গ্যাস সমস্যা হচ্ছে মূলত আপনার লাইনগুলো অনেক পুরনো, লিকেজ হয়ে গেছে, যে গেছে গ্যাসের পাইপে পানি ঢুকে। এছাড়াও শিল্প কারখানায় যে লাইনগুলো আছে তারা একটা মেশিনের মাধ্যমে গ্যাসগুলো টাইনে নেয়, যেটা সম্পূর্ণ অবৈধ। এটা আলোচনায় আসে কিন্তু কোনো ব্যবস্থা হয় না, এই কারণেও গ্যাস সংকটটা দেখা যায়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা দুপুর 2টায় আবারও যুক্ত থাকবো নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।